আমরা কি শুধুমাত্র ব্যাকটেরিয়া দিয়ে ইনফেক্টেড হই? না, আমরা ব্যাকটেরিয়া দিয়ে ইনফেক্টেড হই, আমরা ভাইরাস দিয়ে ইনফেক্টেড হই, আমরা বিভিন্ন ফাঙ্গাল এজেন্ট দিয়ে ইনফেক্টেড হই। এবং যখন এরকম মাইক্রো অর্গানিজমগুলো দিয়ে আমরা ইনফেক্টেড হই, তখন সেটার এগেনস্টে আমরা কোনো কোনো একটা ড্রাগ আসলে ইউজ করি টু গেট রিড অফ দ্যাট, রাইট? বাট ট্রিটমেন্টের ক্ষেত্রে অ্যান্টি ব্যাকটেরিয়াল বা অ্যান্টি ফাঙ্গালের ক্ষেত্রে আমাদের চ্যালেঞ্জ যতটা, ইন কেস অফ ভাইরাল এজেন্ট আমাদের চ্যালেঞ্জ তার থেকে বেশি। কেন? মনে করো যখন আমরা ব্যাকটেরিয়ার কথা বলি, যে আমি একটা অ্যান্টি ব্যাকটেরিয়াল এজেন্ট ইউজ করব, সো যখন আমি একটা ব্যাকটেরিয়ার কথা বলি তখন সমস্যা হচ্ছে এটা আসলে সেলের বাইরে থাকে, আউটসাইড দ্য সেল। সো যে কোনো জিনিস আউটসাইড দ্য সেল সেটাকে ডিস্ট্রয় করা অ্যাকচুয়ালি কাইন্ড অফ ইজি। বা যখন আমরা ফাঙ্গাল এজেন্টের কথা বলি সেখানেও ট্রিটমেন্টটা একটু টাফ, বিকজ ফাঙ্গাসের বাইরে একটা কাইটিনের একটা লেয়ার থাকে, যে লেয়ারটাকে ড্রাগ ক্রস করা ঝামেলা, বাট এরপরেও এটাকে ট্রিট করা স্টিল পসিবল। বাট ঝামেলা হচ্ছে যখন আমি ভাইরাসের কথা বলি তখন। দেখো ভাইরাসটা থাকে কোথায়? ভাইরাসটা কিন্তু আসলে একটা ইন্ট্রাসেলুলার অর্গানিজম, তাই না? আমাদের হোস্ট সেল, তার মধ্যে সে বসে থাকে। একটা ইনফেকশনটা কী হয়, মনে করো যে এটা হচ্ছে আমাদের একটা হোস্ট সেল, হ্যাঁ, এবং ভাইরাসটা এর মধ্যে বসে আছে। আর তোমাকে যদি এই ভাইরাসটাকে মারতে হয়, আমাদের ইমিউন সিস্টেম কী করে? আমাদের ইমিউন সিস্টেমে এই ভাইরাস, ইন্ট্রাসেলুলার ভাইরাসকে, সে সেলটাকে অক্ষত রেখে ভাইরাসটাকে আসলে মারতে পারে না। আমাদের ইমিউন সিস্টেমটা যেটা করে, এই ভাইরাসটাকে মারতে গেলে সে পুরো সেলটাকে ডিস্ট্রয় করে দেয়। সো আমাদের ইমিউন সিস্টেম এখানে সিলেক্টিভ টক্সিসিটি অ্যাকচুয়ালি খুব বেশি একটা মেনটেন করতে পারে না। বাট এখন আমরা যদি কোনো একটা ভাইরাস ইনফেক্টেড সেলকে ঔষধ দিয়ে মেরে ফেলি, এটাতে আমাদের কোল্যাটারাল ড্যামেজ অনেক বেশি হচ্ছে। সো ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, জিনিসটা আসলে কাউন্টার প্রোডাক্টিভ হবে। সো আমাদের এখানে এমন একটা মেডিকেশন বা এমন একটা ফার্মাকোলজিক্যাল কিছু একটা বের করতে হবে যেটা আমাদের সেলটাকে অক্ষত রাখবে কিন্তু ভাইরাসটাকে ঠিকই মারবে, অথবা ভাইরাসকে গ্রো করতে দিবে না। আমাদের জন্য এইটা সহজ যে আমরা ভাইরাসকে গ্রো করতে দিব না, ঠিক আছে? যা ভাইরাস ঢুকছে, বাট ভাইরাস যেটা করে যে প্রচুর রেপ্লিকেশন করে, সেই রেপ্লিকেশনটাকে আমি বন্ধ করে দিব। ইফ আই ক্যান ডু দিস, তাহলে আমাদের সেটাও একটা কাজ হয়, এবং আমরা আসলে এই কাজটাই করি। সো আমরা আসলে যেটা করি যে কোনো একটা ভাইরাল ভাইরাল ইনফেকশনকে ট্রিট করার জন্য আমরা নর্মালি যেটা করি যে মোস্ট অফ দ্য টাইম আমাদের টার্গেট থাকে যে ভাইরাসের ইনফেকশনের রেটটাকে থামানোর জন্য আমরা ভাইরাল রেপ্লিকেশনকে আসলে থামাইতে চাই। এবং ভাইরাল রেপ্লিকেশনকে থামানোর জন্য আমাদের বেশ কিছু রকমের পন্থা আছে, বেশ কিছু রকম টার্গেট আছে। আজকে আমরা আলোচনা করতে চাই একটা পার্টিকুলার ইস্যু নিয়ে, সেটা হচ্ছে আমাদের কিছু ডিএনএ ভাইরাস আছে, জায়গা থেকে আমরা হার্পিস ভাইরাস বলি। আমাদের হার্পিস ভাইরাস, এই হার্পিস ভাইরাসগুলো সবাই ডিএনএ ভাইরাস, ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ, এবং আমরা ডে টু ডে লাইফে এদিকে খুব ফ্রিকোয়েন্টলি আমরা ইনফেক্টেড হতে দেখি। যেমন মনে করো হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, ভ্যারিসেলা জস্টার ভাইরাস, সাইটোমেগালো ভাইরাস, এপস্টেইন বার ভাইরাস, এরকম বেশ কিছু আমাদের হার্পিস ভাইরাস আছে। এবং আমরা ডে টু ডে লাইফে এই হার্পিস সিমপ্লেক্স, ভ্যারিসেলা জস্টার এই দুইটাকে আমরা খুব ফ্রিকুয়েন্টলি দেখি। হ্যাঁ, ইমিউনো কম্প্রোমাইজ পার্সনে সাইটোমেগালো ভাইরাস দেখা যায়, এপস্টেইন বার ভাইরাসও কিছু কিছু ইনফেকশন আমরা পাই, আরও দু একটা ভাইরাস টাইরাস আছে, বাট নর্মালি এইগুলোর আলোচনাটাই আমরা আসলে বেশি করে থাকি। সো হার্পিস ভাইরাস নিয়ে আমরা একটু আজকে আলোচনা করবো। তাহলে যদি এমন কোনো একটা পার্সনের হার্পিস ভাইরাস দিয়ে ইনফেকশন হয়, ইন দ্যাট কেস আমরা আসলে কী করি? দেখো এইগুলো আসলে যেটা বললাম যে এটা হচ্ছে ডিএনএ ভাইরাস। সো আমরা হার্পিস ভাইরাস দিয়ে ইনফেকশন হলে সেটাকে ট্রিট করার জন্য আমরা এটা করতে পারি যে হার্পিস ভাইরাস তার রেপ্লিকেশনকে বন্ধ করে দিবে। তাহলে ভাইরাল রেপ্লিকেশন যদি বন্ধ হয়ে যায় তাহলে ভাইরাল লোড আস্তে আস্তে কমতে থাকবে, এবং সেইটা আমাদের জন্য এনাফ হবে। সো এই টার্গেটে আমরা আসলে কাজ করি। তাহলে এইটা যদি আমাদেরকে করতে হয়, প্রথমে আমাদেরকে এটা বুঝতে হবে ভাইরাস কীভাবে রেপ্লিকেশন করে। সো ডিএনএ ভাইরাস কীভাবে রেপ্লিকেশন করে বা হার্পিস ভাইরাসের ক্ষেত্রে কাহিনীটা কি, সেটা সিম্পল হিসাব। সেটা হচ্ছে মনে করো প্রথমে ভাইরাসটা দেহের বাইরে আছে, কোনোভাবে সে আমাদের হোস্ট সেলের সাথে অ্যাটাচমেন্টে আসলো। যখন সে হোস্ট সেলের সাথে অ্যাটাচমেন্টে আসলো, এরপরে কি হবে? ভাইরাস এন্টার্স ইনটু দ্য সেল, ভালো কথা। এবং সেলের মধ্যে যখন সে এন্টার করবে তখন এখান থেকে যে ভাইরাসের যে ডিএনএ ছিল সেই ডিএনএটা সুন্দর মতো করে হোস্ট সেল নিউক্লিয়াসের মধ্যে চলে আসবে। তাহলে দেখো এখন আমার হোস্ট সেল নিউক্লিয়াস, সেখানে ভাইরাসের ডিএনএটা চলে আসছে। এখন এই ভাইরাসের ডিএনএ নিউক্লিয়াসের মধ্যে এসে কিন্তু বসে থাকবে না। দেখো এই নিউক্লিয়াসের মধ্যে অনেকগুলো এনজাইম আছে যার নাম হচ্ছে আরএনএ পলিমারেজ। এই আরএনএ পলিমারেজ কিন্তু আমাদের হোস্ট সেলের
আমাদের নিজেদের আরএনএ পলিমারেজ। এখন এই আরএনএ পলিমারেজকে এই ব্যাকটেরিয়াল ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ সে ইউটিলাইজ করে, এবং ইউটিলাইজ করে কী হবে, ডিএনএ থেকে এখন তৈরি হয়ে যাবে এমআরএনএ। তাহলে হোস্টের আরএনএ পলিমারেজকে ইউটিলাইজ করে এই ডিএনএ থেকে এমআরএনএ প্রডিউস হয়ে গেলো, যাকে আমরা বলি ট্রান্সক্রিপশন, রাইট? এবং এই এমআরএনএটা সুন্দর মতো নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে চলে আসবে। যখন সে সাইটোপ্লাজমে চলে আসলো, এইটা এখন ট্রান্সলেশন হবে। এবং এই ট্রান্সলেশন কিভাবে হচ্ছে, হোস্ট সেলের মেকানিজমকে সে ইউটিলাইজ করছে এবং এখান থেকে ট্রান্সলেশন হলো। যখন ট্রান্সলেশন হলো তখন এখান থেকে আমরা দেখব কিছু স্ট্রাকচারাল প্রোটিন তৈরি হচ্ছে একদিকে, আরেকদিকে আমরা কিছু ফাংশনাল প্রোটিনও তৈরি হতে দেখব, বিশেষ করে কিছু এনজাইম, যেমন ডিএনএ পলিমারেজ। এই যে ডিএনএ পলিমারেজ তৈরি হচ্ছে এটাকে আমরা বলবো ভাইরাল ডিএনএ পলিমারেজ, বিকজ এই ডিএনএ পলিমারেজটা স্পেসিফিকভাবে ভাইরাসের ডিএনএকে রেপ্লিকেশন করতে আসলে, বা ভাইরাসের ডিএনএ রেপ্লিকেশনে আসলে কাজ করবে। সো এখন এইটার উপরে আমরা একটু ফোকাস করি। নর্মালি একটা ভাইরাল ডিএনএ পলিমারেজ কীভাবে কাজ করবে, একটা ভাইরাল ডিএনএ পলিমারেজের মূল কাজই হচ্ছে যে আমাদের ভাইরাসের যে ডিএনএ, সেই ডিএনএ চেইনটাকে ইলংগেশন করে দেন। আমাদের এখানে কীভাবে একটা টেমপ্লেট থাকে, তার এগেনস্টে আমাদের একটা চেইন নতুন করে সিনথেসিস হতে থাকে। সিম্পল হিসাব তো আসলে এটা। তাহলে এই চেইন সিনথেসিস হওয়ার জন্য আমার এখানে কী দরকার, আমার এখানে দরকার নিউক্লিওসাইড ট্রাইফসফেট, নিউক্লিওসাইড ট্রাইফসফেট, একটার পর একটা নিউক্লিওসাইড ট্রাইফসফেট যুক্ত হয়ে 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 আমার এরকম একটা চেইন তৈরি করবে। এবং এইভাবে আলটিমেটলি একটা টেমপ্লেট ছিল আর একটা নতুন একটা আমার একটা স্ট্র্যান্ড তৈরি হলো, দুইটা মিলে হয়ে যাবে আমার ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ। নর্মাল হিসাব তো এটা। তাহলে আমাদের এখন ভাইরাসের ডিএনএ প্রডিউস করার জন্য একই সাথে যেমন এই এনজাইমটা তাকে তৈরি হইতে হবে, সেকেন্ডলি এই এনজাইমটা কাজ করতে গেলে এই নিউক্লিওসাইড ট্রাইফসফেটও দরকার। এখন এই নিউক্লিওসাইড ট্রাইফসফেট কোত্থেকে আসে, নিউক্লিওসাইড ট্রাইফসফেটটা হলো এন্ডোজেনাস, মানে হোস্ট সেলের থাকা এন্ডোজেনাস ট্রাইফসফেটকেই সে ইউজ করে। এখন আমরা যেখানে ফার্মাকোলজিক্যাল অ্যাপ্রোচটা নিই সেটা হচ্ছে আমরা এই নিউক্লিওসাইড ট্রাইফসফেটের এই লেভেলে আমরা খেলবো। কীভাবে খেলবো? সো আমরা এখন যেটা করবো, আমরা বাইরে থেকে নিউক্লিওসাইড তাকে প্রোভাইড করব। তাহলে এন্ডোজেনাস নিউক্লিওসাইডের এগেনস্টে আমরা এখন তাদেরকে এক্সট্রা বাইরে থেকে আমরা একটা নিউক্লিওসাইড অ্যানালগ তাদেরকে দিব। তাহলে এখন আমরা কি দিব, নিউক্লিওসাইড অ্যানালগ। এবং এইটা কি কাজ করবে, এই নিউক্লিওসাইড ট্রাইফসফেট যেটা এন্ডোজেনাস সেইটাকে রিপ্লেস করে দিবে। আমাদের টার্গেট হচ্ছে এটা। তাহলে এখন কি হচ্ছে, সো আমরা নর্মালি যেটা করি যে আমাদের অনেক রকম নিউক্লিওসাইড অ্যানালগ আছে, আমরা মোটামুটিভাবে সেগুলোকে আবিষ্কার করতে পারছি। এখন সেটাকে আমরা যখন একটা পার্সনে লাইক দিচ্ছি, এটা অ্যাকচুয়ালি প্রথমে প্রো ড্রাগ হিসেবে থাকে, সো যখন সে এটাকে ইনটেক করবে তখন এটা আলটিমেটলি তার সেলের মধ্যে ঢুকবে, লাইক হোস্ট সেলের মধ্যে ঢুকলো। হোস্ট সেলে ঢোকার পরে আমাদের এই যে এটা তো ইনফেক্টেড সেল, রাইট? সো ওখানে ভাইরাস অলরেডি সেলের মধ্যে বসে আছে। সো ইনফেক্টেড সেলের মধ্যে যেটা হবে, ভাইরাস থেকে বের হওয়া, ভাইরাস থেকে প্রডিউস হওয়া কিছু কাইনেস এই নিউক্লিওসাইড অ্যানালগ যেটা আমরা তাকে বাইরে থেকে দিলাম এটার উপরে কাজ করবে এবং সাথে ফসফেট যুক্ত করে দেবে। তখন তৈরি হবে নিউক্লিওসাইড মনোফসফেট, নিউক্লিওসাইড মনোফসফেট। এবং এই যে নিউক্লিওসাইড মনোফসফেট তৈরি হবে এর উপরে আমাদের হোস্ট কাইনেস কাজ করবে এবং কাজ করে এটার সাথে আরও ফসফেট যুক্ত করবে। তখন তৈরি হবে নিউক্লিওসাইড ট্রাইফসফেট, নিউক্লিওসাইড ট্রাইফসফেট। এখন এই যে নিউক্লিওসাইড ট্রাইফসফেট যেটা তৈরি হলো, এই নিউক্লিওসাইড ট্রাইফসফেট এইখানে যে আমার এন্ডোজেনাস নিউক্লিওসাইড ট্রাইফসফেট ছিল সেটার সাথে এখন কম্পিটিশন দিবে, লাগা কম্পিটিশন। যখন সে কম্পিটিশন করবে তখন যেটা হবে, এইটা না বরং এইটা এখন ফাংশনালি কম্পিটিশন করবে ডিএনএ পলিমারেজের কাছে। সো ভাইরাসের যে ডিএনএ পলিমারেজ এনজাইমটা আছে, যেই ভাইরাল ডিএনএ পলিমারেজ এনজাইমের মাধ্যমে ভাইরাস তার নিজের ডিএনএ রেপ্লিকেশন করতো, সে এখন কাজ করতে গিয়ে তার সামনে এটা পাবে। এবং যখন এই আমি এক্সট্রা বাইরে থেকে যেটা দিলাম সেইটাকে সে পাচ্ছে, আলটিমেটলি ওই মোমেন্টে ডিএনএ পলিমারেজ কিছু করতে পারে না, মানে ওর কাজ করার জন্য দরকার এই বেচারাকে,
কিন্তু ও পাইতেছে এখন এই বেচারাকে, বিকজ ওর সামনে এখন এ ঘুরঘুর করতেছে, ও আসতেই পারতেছে না। এই এন্ডোজেনাস নিউক্লিওসাইড ট্রাইফসফেট এখন আর আসতেই পারতেছে না, বরং আশেপাশে ঘুরঘুর করতেছে এই বেচারা, এবং এই বেচারা কোনো কামের না। এটা দিয়ে তো আর আমার ডিএনএ চেইন তো আর ইলংগেশন হবে না, বা এটা দিয়ে তো আমার কাজ হবে না। আমার দরকার এটা ডিএনএ চেইন ইলংগেশনের জন্য বা স্ট্র্যান্ডকে ইলংগেট করার জন্য, বাট এটা তো আমি এখন আর পাইতেছি না, আমার সামনে ঘুরঘুর করতেছে এইটা। সো আলটিমেটলি ডিএনএ পলিমারেজ আর কোনো কাজই করতে পারে না। সো এখান থেকে যেটা হয় সেটা হচ্ছে ডিএনএ পলিমারেজটা কাইন্ড অফ ইনহিবিটেড অবস্থায় থেকে থাকে। এবং এই ইনহিবিশনটা দেখো এটা কেন হচ্ছে, এ এবং এই এন্ডোজেনাস এবং এই বাইরে থেকে যেটা আসলে এই দুজন আলটিমেটলি কি কম্পিটিশন করতেছে, কম্পিটিশনের কারণে ঘটনা। সো কম্পিটিশনের কারণে যেহেতু ঘটনাটা ঘটছে, এই জন্য আমরা বলি কম্পিটিটিভ ইনহিবিশন অফ ভাইরাল ডিএনএ পলিমারেজ। তাহলে এখন আলটিমেট রেজাল্ট কি, কম্পিটিটিভ ইনহিবিশন অফ ভাইরাল ডিএনএ পলিমারেজ। সো ইফ দ্যাট হ্যাপেন্স, এখন আর কিন্তু ভাইরাল রেপ্লিকেশনটা আর হচ্ছে না, তাই না? ভাইরাল ডিএনএ রেপ্লিকেশনটা হচ্ছে। সো ভাইরাল ডিএনএ রেপ্লিকেশন যদি না হয়, তাহলে আমি নিউ কপিস অফ ভাইরাস কীভাবে পাবো? নিউ কপিস অফ ভাইরাস না পেলে আস্তে আস্তে ভাইরাল ইনফেকশনটা এখান থেকে সাবসাইডেড হয়ে যাবে। সো দিস ইজ দ্য মেইন মেকানিজম। এখানে আরও কিছু ব্যাপার বলি, কিছু কিছু নিউক্লিওসাইড আমাদের অ্যানালগ এজেন্ট আছে, যার যেমন অ্যাসাইক্লোভির আমাদের পোস্টার বয় এখানে। সো অ্যাসাইক্লোভির এখানে আরও একটা কাজ করে, একদিকে তো সে ডিএনএ পলিমারেজকে এই একইভাবে আসলে ইনহিবিট করতেছে, অ্যাট দ্য সেম টাইম এটা আরও একটা কাজ করে, সেটা হচ্ছে এই ভাইরাসের যে ডিএনএ যেটা তৈরি হইতেছে, সেই ভাইরাসের ডিএনএ মনে করো এটা হচ্ছে আমার টেমপ্লেট, আর এইদিকে মনে করো কিছু নিউক্লিওসাইড যুক্ত হয়ে আসতেছে। সো ও করে কি, ওই টেমপ্লেটের মধ্যে এইখানে সে ইনকর্পোরেটেড হয়ে যায়। সো সে ভাইরাসের যে ডিএনএ, সেই ডিএনএর মধ্যে অ্যাসাইক্লোভিরটা ইনকর্পোরেটেড হতে পারে, ইনকর্পোরেটেড মানে সে নিজে ওই চেনের মধ্যে চলে যেতে পারে, এবং চলে যাওয়ার পরে এই পার্টিকুলার অ্যাসাইক্লোভির যেটা, এইটার দেখা যাচ্ছে কোনো 3 এন্ড নাই। সো 3 এন্ড না থাকার এখানে চেইন ইলংগেশন হইতে গেলে তোমার 3 এন্ড বরাবর হইতে হবে। এখন ওই 3 এন্ড না থাকার কারণে বা 3 প্রাইম ওই এন্ডটা না থাকার কারণে আলটিমেটলি চেইন আর ইলংগেশন হয় না। সো এমনি একদিকে দেখা যাচ্ছে ডিএনএ পলিমারেজকে সে কম্পিটিটিভলি ইনহিবিট করতেছে, আবার এখানে সে চেইনকে টার্মিনেট করে দিচ্ছে, চেইন ইলংগেশনই আর হইতে পারে না। সো মানে মরার উপর খাড়ার ঘাড় মতো হয়ে যায়। সো দিস ইজ হাউ দে ওয়ার্ক। তাহলে এটা সবার ক্ষেত্রে হবে তা না, অ্যাসাইক্লোভিরের ক্ষেত্রে এটা আমরা হইতে দেখি, বাট নর্মাল হিসাবটা হচ্ছে যে আলটিমেটলি আমাদের ডিএনএ সিনথেসিসটা এইভাবে আসলে প্রিভেন্টেড হয়। সো দিস ইজ হাউ আমাদের ডিএনএ চেইন টার্মিনেশন হচ্ছে, এবং আলটিমেটলি আমরা ট্রিটমেন্ট এখান থেকে আসলে পাই। সো দিস ইজ নিউক্লিওসাইড অ্যানালগ। তাহলে এখন কথা হচ্ছে নিউক্লিওসাইড অ্যানালগ আসলে কারা কারা আছে। নিউক্লিওসাইড অ্যানালগের মধ্যে সবার আগে নাম আসবে অ্যাসাইক্লোভির। অ্যাসাইক্লোভির নিয়ে একটু এক্সট্রা কথা বলি, অ্যাসাইক্লোভিরটা আসলে কার অ্যানালগ? সো আমাদের মূল এন্ডোজেনাস অ্যানালগ হচ্ছে গুয়ানোসিন, এটা হচ্ছে মূল এন্ডোজেনাস নিউক্লিওসাইড। আর অ্যাসাইক্লোভিরটা হচ্ছে এটাকে আসলে অ্যাসাইক্লোগুয়ানোসিন। অ্যাসাইক্লোভির হচ্ছে অ্যাসাইক্লোগুয়ানোসিন, যেটা গুয়ানোসিন হচ্ছে আমার এন্ডোজেনাস নিউক্লিওসাইড, আর এটা হচ্ছে আমাদের বাইরে থেকে দেওয়া তার নিউক্লিওসাইড অ্যানালগ অ্যাসাইক্লোগুয়ানোসিন। সো নর্মালি হয়তো বা গুয়ানোসিন প্রথমে মোনোফসফেট, তারপরে সেখান থেকে গুয়ানোসিন ট্রাইফসফেট হওয়ার কথা ছিল, সেইটা জায়গায় এখন আমি অ্যাসাইক্লোগুয়ানোসিন মোনোফসফেট তৈরি হবে ভাইরাল কাইনেজের মাধ্যমে, তারপরে হোস্টেল কাইনেজের মাধ্যমে অ্যাসাইক্লোগুয়ানোসিন ট্রাইফসফেট তৈরি হবে, এবং সেইটা যায়া আমরা দেখবো যে ভাইরাল ডিএনএ পলিমারেজকে ইনহিবিট করতেছে, আবার সেটা চেইনকেও টার্মিনেট করছে, গ্রোয়িং স্ট্র্যান্ডের ওখানে যায় সেটা চেইন ইলংগেশনকে টার্মিনেট করে দিচ্ছে। সো দিস ইজ হোয়াট হ্যাপেন্স হিয়ার। তাহলে একটা হচ্ছে আমাদের অ্যাসাইক্লোভির আমরা সবচেয়ে ফ্রিকুয়েন্টলি ইউজ করি, যেমন কোনো পার্সনের যদি হার্পিস সিমপ্লেক্স ভাইরাস দিয়ে ইনফেকশন হয়, সেখানে আমরা ফ্রিকুয়েন্টলি অ্যাসাইক্লোভির ইউজ করি। অ্যাসাইক্লোভির আমাদের টপিক্যাল ফর্মে পাওয়া যায়, আইভি ফর্মে পাওয়া যায়, ওরাল ফর্মে পাওয়া যায়। যেমন মনে করো যে আমরা কখন কোনটা দিই, মনে করো যে অনেক পেশেন্টের ক্ষেত্রে হার্পিস সিমপ্লেক্স 1 বা হার্পিস সিমপ্লেক্স টাইপ 2 এগুলোতে যখন আসলে ইনফেকশন হয়, এগুলো আসলে মানে কখনও 100% ইরাডিকেশন হয় না। লাইক প্রথমবার ইনফেকশন হলো, এরপরে তার একটা লম্বা সময় ল্যাটেন্ট অবস্থায় থেকে যায়। আবার কোনো একটা কারণে রিঅ্যাক্টিভেশন হলো, লাইক ফিভার হলো বা কোনো স্ট্রেসফুল কন্ডিশন, এগুলো আবার দেখা যাচ্ছে রিঅ্যাক্টিভেশন হয়।
তখন দেখা যাচ্ছে পেশেন্টের লাইক বিভিন্ন প্রেজেন্টেশন হইতে পারে। সো তখন অনেক সময় আমরা টপিক্যাল এজেন্ট ইউজ করি, যেমন মনে করো যে হার্পিস ল্যাবিয়ালিস। সো এরকম, তারপরে হার্পিস কেরাটোকনজাংটিভাইটিস, তারপরে আমরা হার্পিস জেনিটাল হার্পিস ইনফেকশন। সো এরকম জায়গাগুলোতে আমরা আসলে টপিক্যাল অয়েনমেন্ট ইউজ করি খুব ফ্রিকুয়েন্টলি। আবার অনেক পেশেন্টে দেখা যাচ্ছে এনসেফালাইটিস হয়, অনেক পেশেন্টের ক্ষেত্রে হার্পিস দিয়ে এনসেফালাইটিস হয় এবং সামটাইমস ইট মাইট বি ফ্যাটাল। সো সেইখানে আমরা আইভি রুটে দিয়ে থাকি। আবার অনেক পেশেন্টে আমরা ওরাল ফর্মেও আসলে দিয়ে থাকি। সো টপিক্যাল, আইভি, ওরাল, ইনফ্যাক্ট এগুলো আই ড্রপ আকারেও পাওয়া যায়। সো ডিফারেন্ট ফার্মাকোলজিক্যাল সলিউশন আমাদের এখানে আছে, সেগুলোকে আমরা আসলে আমাদের অ্যাকর্ডিং টু নিডস আমরা আসলে এগুলোকে প্রোভাইড করে থাকি। সো অ্যাসাইক্লোভির ইজ ভেরি ওয়াইডলি ইউজড এজেন্ট, বাট অ্যাসাইক্লোভির বাদে আমাদের আরও কিছু এজেন্ট আছে যেগুলো নিউক্লিওসাইড অ্যানালগ। তারা কি একটা হচ্ছে সিডোফোভির, একটা হচ্ছে আমাদের ফ্যামসাইক্লোভির, একটা হচ্ছে আমাদের গ্যানসাইক্লোভির, তারপরে আমাদের রয়েছে পেনসাইক্লোভির, তারপরে আমাদের পাশে ভ্যালাসাইক্লোভির, ফসকারনেট। সো মোটামুটিভাবে কমনলি আমাদের ইউজড এজেন্ট আসলে এইগুলা। এখন কোন ফর্মে পাওয়া যায়, আমি একটু সংক্ষিপ্ত একটু আলোচনা করি এর মধ্যে। আচ্ছা, অ্যাসাইক্লোভিরটা এর মধ্যে বলে রাখি। আচ্ছা, তাহলে যেটা বলছিলাম, অ্যাসাইক্লোভির আসলে তাহলে ওরাল, আইভি, টপিক্যাল ফর্মে পাওয়া যায়। সেখানে সিডোফোভিরটা আমরা আইভি রুটে ইউজ করি। ফ্যামসাইক্লোভিরটা ওরাল রুটে ইউজ করা হয়। তারপরে আমাদের গ্যানসাইক্লোভির, এটা আমরা আইভি রুটে ইউজ করি। তারপরে পেনসাইক্লোভির, এটা টপিক্যাল রুটে ইউজ করি। ভ্যালাসাইক্লোভির যেটা আছে সেটা সাধারণত ওরাল রুটে ইউজ করা হয়। ফসকারনেট, এটা আইভি রুটে ইউজ করা হয়। সো বেসিক্যালি এদের ক্ষেত্রে পার্থক্যের জায়গাগুলোকেই, এদের অনেকের মধ্যে একটা কমন জিনিস আছে, পার্থক্যের জায়গা আছে, সেটা হচ্ছে কোনটা কোথায় ইউজ করা হচ্ছে। এক এক ড্রাগ এক এক হার্পিস ভাইরাসে ইউজ করা হয়, বাট মিলের জায়গাটা হচ্ছে এদের হাফ লাইফ। এদের প্রত্যেকের হাফ লাইফ খুবই কম। দেখা যাচ্ছে অ্যাসাইক্লোভির, এটা তো আমরা খুব ফ্রিকুয়েন্টলি ইউজ করি। অ্যাসাইক্লোভিরের হাফ লাইফ অ্যারাউন্ড 3 আওয়ার্স। এই জন্য তুমি দেখবা যে অ্যাসাইক্লোভির যখন আমরা কাউকে ট্যাবলেট দিই, দিনে 5 বার দিই, এভাবে দেওয়া হয়। লাইক সাপোজ মনে করো ট্যাবলেট অ্যাসাইক্লোভির, আমরা ট্যাবলেট তো 400 মিলিগ্রাম এভাবে দিই, 1+1+1+1+1, মানে দিনে 5 বার এভাবে আমরা আসলে দিয়ে থাকি। হ্যাঁ, যেটা আমরা আইভি রুটে দিই, আইভিটা আমরা সাধারণত 8 আওয়ারলি দিই, বাট ট্যাবলেটটা দেখা যাচ্ছে আমরা পেশেন্টকে লাইক দিনে 5 বার তাদেরকে প্রেসক্রাইব করতেছি, সাধারণত 5 দিনের জন্য দেওয়া হয়। সো অ্যাসাইক্লোভিরের ব্যাপারটা এরকম। সো হাফ লাইফটা খুবই কম। বা অন্যদের ক্ষেত্রেও লাইক সিডোফোভির হাফ লাইফ 2.5 ঘন্টা। তারপরে ফ্যামসাইক্লোভির, সেটার হাফ লাইফও খুব কম, লাইক মাত্র 2 ঘন্টা। ভ্যালাসাইক্লোভির মাত্র 3 ঘন্টা হাফ লাইফ। ফসকারনেটের হাফ লাইফটা এই দিক থেকে একটু বেশি, অ্যারাউন্ড 5 আওয়ার্স। সো দেখা যাচ্ছে যে এইগুলো আসলে আমাদের হাফ লাইফটা আসলে অ্যাকচুয়ালি লো। এই ড্রাগগুলো কীভাবে এলিমিনেশন হয় সেটাও আমাদেরকে জানতে হবে। মোস্ট অফ দ্য ড্রাগস রেনাল রুট দিয়ে এক্সক্রিশন হয়। একটা এক্সেপশন হচ্ছে ফ্যামসাইক্লোভিরটা রেনাল রুট এবং মানে লিভার রুট বা হেপাটোবিলিয়ারি রুট সেটাতেও এক্সক্রিট হয়। তাহলে এটা একই সঙ্গে রেনাল অ্যান্ড হেপাটোবিলিয়ারি রুট দুইটা দিয়ে এক্সক্রিশন হয়। বাকি প্রায় সবগুলো ড্রাগই আসলে আমরা দেখি রেনাল রুট দিয়ে এক্সক্রিশন হইতে। এটার সিগনিফিকেন্স কি? যদি কোনো পেশেন্টের লাইক AKI অর CKD ডেভেলপ করে অথবা রেনাল ফেইলিয়ার থাকে, সেখানে আমাদেরকে ডোজ অ্যাডজাস্ট করতে হবে, ডোজটাকে একটু কমায় দিতে হয়। সো এই জিনিসটাকে আমাদেরকে মাথায় রাখতে হবে। সো কিছু গ্রস আলোচনা আমরা এখানে করলাম। আমরা নেক্সট ভিডিওতে ইন্ডিভিজুয়ালভাবে নিউক্লিওসাইড অ্যানালগগুলো নিয়ে আরেকটু আলোচনা করবো ইনশাআল্লাহ।